সেন্টেন্স কারেকশনের দ্বিতীয় ক্লাসে সবাইকে আবারও স্বাগতম। তো পূর্ববর্তী ক্লাসে আমরা 14টি সেন্টেন্স কারেক্ট করেছিলাম এবং সঠিক নিয়মগুলো বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমরা পরবর্তী অংশে আলোচনায় যাচ্ছি। নাম্বার 15 বা 15 নাম্বার, ইউ শুড টাইপ ইনাফ স্লোলি। এটা নিয়ে অনেকেরই সমস্যা। এনাফ এনাফ উচ্চারণটা এনাফ, যদি আমরা এনাফ উচ্চারণ করতে শুনি অনেকের ক্ষেত্রে। যাই হোক, সেটাতে আমরা যাচ্ছি না। এখন একটু খেয়াল করি, আমরা দুটো শব্দ লিখি। এনাফ মানে স্ট্রং এনাফ। অনেক ভেজাল আছে, তারপরও সংক্ষিপ্ত করার স্বার্থে আমরা এখানে লিখতেছি। একটু খেয়াল করতে হবে, মানি হচ্ছে নাউন, তার পূর্বে এনাফ বসছে, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। আবার স্ট্রং হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এনাফ সাধারণভাবে এখানে অ্যাডভার্ব হিসেবে হয়তো বা যুক্ত হয়েছে এই স্ট্রংকে মডিফাই করার জন্য। তাহলে আমরা সোজা কথায় নিয়ম আনতে পারি, যদি নাউন থাকে তাহলে নাউনের আগে বসে এনাফ, নাউনের আগে এনাফ বসে, আর যদি আমরা অ্যাডজেক্টিভ পাই তাহলে অ্যাডজেক্টিভের পরে বসে এনাফ। সোজা কথা, তাহলে নাউনের আগে এনাফ কিন্তু অ্যাডজেক্টিভের পরে এনাফ। তাহলে এবার এখানে কিন্তু এটা একটা অ্যাডজেক্টিভ, যাই হোক অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, এটা কোনো বিষয় না। সেক্ষেত্রে এটা একটা অ্যাডভার্ব। এখন আমরা বলছি যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বলে তার পরে গিয়ে বসবে এনাফ, তাহলে এখানে এনাফ এখানে আগে না, বসতে হবে ইউ শুড টাইপ স্লোলি এনাফ। 16, দ্য সিনারিজ অফ খুলনা আর চার্মিং। আচ্ছা, সাধারণত শিক্ষার্থীদের খাতার মধ্যে অধিকাংশ ক্ষেত্রে ফ্রি রাইটিং, বিশেষত প্যারাগ্রাফ কম্পোজিশনে যখন তারা লেখে তখন এই ভুলটা তারা করে। সিনারিজ দৃশ্যপট, এক্ষেত্রে কনফিউশন বিটুইন ওয়ার্ডসের ক্লাসগুলোতে এই দুটো শব্দ সিন বা সিনারি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং ক্লিয়ার করা হবে। তো এখানে বলে রাখছি, সিনারি শব্দটা কোনো সময় কাউন্টেবল না এবং সেটা প্লুরাল হবে না। তো সেক্ষেত্রে আমরা এখানে সিনারি লেখাটা কিন্তু ভুল হয়েছে। তো সেক্ষেত্রে সিনারি না লিখে লিখতে হবে SCENERY। এখন এই সিনারি শব্দটা এখানে সাবজেক্ট, তাই এখানে আর না হয়ে হবে কি ইজ, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার। ওকে, নাম্বার 17, হি অবটেইন ফুল মার্ক ইন ম্যাথমেটিক্স। আপাত দৃষ্টি সেন্টেন্সটা সব কিছুই ঠিকঠাক, কিন্তু একটু সূক্ষ্ম একটা ভুল হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা দেখি কী লেখা আছে, একটু খেয়াল করতে হবে। মার্ক, তো সেক্ষেত্রে শেষ পরিপূর্ণ মার্কস বা নম্বর পেয়েছিল ম্যাথমেটিক্স বা গণিতে। তো এখন গণিতে সে যেহেতু পূর্ণ মার্কস পেয়েছে, নম্বর পেয়েছে, নম্বর কিন্তু মানে 1 2 পায় না পুরোটাই, তাহলে সেক্ষেত্রে মার্কের সাথে সাধারণত একটা এস যুক্ত হয়, মার্কস। 18, দ্য হাউস ইজ ডেকোরেটেড উইথ ফার্নিচার। আমরা পূর্ববর্তী ক্লাসে অর্থাৎ সেন্টেন্স কারেকশনের পূর্ববর্তী ক্লাসে বলে আসছি যে ফার্নিচার, ইনফরমেশন, এক্সপেন্ডিচার, ট্রাফিক, তারপরে হচ্ছে ইকুইপমেন্ট, এগুলো প্লুরাল হয় না অর্থাৎ কাউন্টেবল না, তাই তার সাথে কোনো সময় অ্যাস যুক্ত হবে না। সেক্ষেত্রে এখানে আমরা অ্যাস দিব না, অ্যাসটা কেটে দিতে হবে। 19, আই ফিল বাই এ পেয়ার্স অফ শোজ। একটু খেয়াল করতে হবে, আমরা এ পেয়ার অফ শোজ বলি, এ গ্লাস অফ ওয়াটার, স্লাইস অফ ব্রেড, এ পিস অফ ব্রেড ইত্যাদি ইত্যাদি বলে থাকি। সেক্ষেত্রে এইখানে যেটা লেখা হয়েছে সেক্ষেত্রে এখানে একটু খেয়াল করতে হবে, পেয়ার্স এখানে কিন্তু এক বচন বোঝাচ্ছে, কিন্তু পেয়ারের সাথে অ্যাস লেখার কোনো মানে ছিল না। তবে শোজ সেটা প্লুরাল হতে পারে, কারণ জুতো অনেকগুলো হতেই পারে। 20, শি অ্যাক্টস অ্যাজ ইফ শি ইজ ম্যাড। আচ্ছা, এটা একটু মানে উচ্চতর লেভেলের, তবুও আমরা হয়তো বা রাইট ফর্ম ভার্স এবং কমপ্লিটিং সেন্টেন্স এই নিয়মটা পড়িয়েই যাই, তাই আমরা বলছি অ্যাজ ইফ, অ্যাজ দো, এরকম দুটো কনজাংশন একই অর্থ প্রকাশ করে। এর অর্থ হচ্ছে এমনভাবে যেন এর দুপাশে দুটো ক্লজ থাকে, মানে খণ্ডবাক্য। এক্ষেত্রে নিয়মটা হচ্ছে অ্যাজ ইফ, অ্যাজ দো এর বাম পাশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে ডান পাশে পাস্ট ইনডিফিনিট। অ্যাজ ইফ, অ্যাজ দোর বাম পাশে পাস্ট ইনডিফিনিট থাকলে ডান পাশে পাস্ট পারফেক্ট। আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখি, অ্যাজ ইফ, অ্যাজ দো যে কোনো একটা, তার আগে কিন্তু বাম পাশে প্রেজেন্ট ইনডিফিনিট, তো এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হওয়ার কথা, তাহলে এখানে কিন্তু সি এর পরে ওয়াজ হয়। এখন মানে পাস্ট টেন্সে যাবে এটা নিশ্চিত। এখন সি ড্যাশ ম্যাট, অর্থাৎ সে পাগল ছিল, কিন্তু সে কিন্তু আসলে পাগল না, এটা অবাস্তব পরিকল্পনা। আমরা জানি অবাস্তব পরিকল্পনার ক্ষেত্রে সকল সাবজেক্টের পরে অয়ার বসে বি ভার্বের জায়গায়, তো এখানে ওয়াজ নয় অয়ার, তবে এটা পাস্ট টেন্সে যাবে। 21, সি দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। আচ্ছা, ইংরেজির কলোকুশন সম্পর্কে বিস্তারিত জ্ঞান না থাকলে এই সমস্যাটা হয় অনেক শিক্ষার্থীদের ক্ষেত্রে। তো আমরা এখানে বলছি যে সাধারণভাবে ডিকশনারিতে শব্দ খোঁজা অথবা কোনো ডায়েরিতে কোনো ঠিকানা খুঁজে বের করা, এগুলোর ক্ষেত্রে আমরা সি বলবো না, বলতে হবে একটা ফ্রেজ, সেটা হচ্ছে লুক আপ। লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। 22 অর্থাৎ 22, দিস ইজ দ্য মোস্ট ইউনিক অপরচুনিটি। আচ্ছা, একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে ইউনিক। ইউনিক মানে কি? হ্যাঁ, ইউনিক শব্দের অর্থ হচ্ছে অতুলনীয়। তো এখন অতুলনীয় যে,
তার সাথে কোনো কিছু আমরা তুলনা করতে পারি না, অর্থাৎ সেটা কম্পারেটিভও হবে না, সেটা সুপারলেটিভ হবে না, কিন্তু একটু খেয়াল করলে দেখা যাবে এটা কিন্তু সুপারলেটিভ বানিয়ে ফেলা হয়েছে। আচ্ছা, সেক্ষেত্রে এই সুপারলেটিভ লেখাটা তাহলে ভুল। এরকম কিছু শব্দ আছে যেমন স্কোয়ার, স্কোয়ার মানে বর্গ, আমরা বলতে পারবো না এটাকে স্কোয়ার আর অথবা মোর স্কোয়ার আর, কারণ স্কোয়ার যদি একটু বেঁকে যায় তখন সেটা স্কোয়ার থাকে না, সেটা রম্বস হয়ে যায়। ঠিক একইভাবে ইউনিক, অতুলনীয়, তো সেক্ষেত্রে এটা আবার কম্পারেটিভ বা সুপারলেটিভ হবে না। আরও শব্দ আছে যেমন পারফেক্ট, পারফেক্ট মানে হচ্ছে নিখুঁত, সেক্ষেত্রে মোর পারফেক্ট, মোস্ট পারফেক্ট লেখাটা উচিত না। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এটা সুপারলেটিভ লেখাটা উচিত হয় না, দিস ইজ দ্য ইউনিক কেস অথবা দিস ইজ আ ইউনিক কেস, এরকম লেখা যেতে পারে, বাট মোস্ট শব্দটা আসবে না। এরপর 23, 4 soldiers were wounded and 1 dash killed। আচ্ছা, এক্ষেত্রে এন দ্বারা যুক্ত দুটো সেন্টেন্স বা দুটো খণ্ডবাক্য, 4 soldiers were killed, একটু খেয়াল করলে দেখা যাবে এটা কিন্তু পেসিভ ভয়েসে লেখা আছে। সো এটা কিন্তু পেসিভ ভয়েসে লেখা আছে ওয়ার ওউন্ডেড, যেহেতু পেসিভ ভয়েসে তাহলে ডান পাশে হয়তো বা পেসিভ ভয়েস হবে, কারণ এখানে বলছে যে 4 জন সৈন্যদেরকে আহত করা হয়েছিল এবং একজনকে মেরে ফেলা হয়েছিল। এখন সে কিন্তু নিজেরে মারেনি, তাহলে যেহেতু মারেনি তাহলে এটা পেসিভ ভয়েস, তো পেসিভ ভয়েসে এখানে কিন্তু একটা বি ভার্ব মিস করছে, সেটা হচ্ছে ওয়াজ, আর যেহেতু এটা পাস্ট টেন্স ছিল তাই আমি পাস্ট টেন্স লিখছি। 24, লেট হিম টু নো অল ইন ডিটেলস, লেট হিম টু নো অল ইন ডিটেলস, এটা রাইট ফর্ম ভার্সে খুব বেশি প্রয়োজন হবে, তাই আমি বলছি লেটের পরে সব ক্ষেত্রেই ভার্বের বেস ফর্ম বসবে একটা টু সারা, এটাকে বলা হয় ব্যার ইনফিনিটিভ, অর্থাৎ টু সারা, অর্থাৎ উজ্জ। এক্ষেত্রে টুটা কেটে দিলেই উত্তরটা ঠিক, অর্থাৎ আমরা আবারও বলতেছি লেটের পরে ভার্বের বেস ফর্ম বসবে টু সারা, এটাকে ব্যার ইনফিনিটিভ বলে। 25, 25, আই হ্যাভ রিড দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড চ্যাপ্টার অফ দ্য বুক। একেবারে একবার যদি পড়া হয় তাহলে কোনো ভুল নাই, অধিকাংশ শিক্ষার্থীর চোখে কোনো ভুল থাকে না, কিন্তু ভুল আছে এখানে, একটু খেয়াল করতে হবে। আমি পড়েছি, I have read the first and second chapter of the book। এখন বইটা কিন্তু মুখ্য বিষয় না, বইয়ের কি বলে প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টার। তাহলে এখন একটু প্রশ্ন করি, যেহেতু প্রথম চ্যাপ্টার এবং দ্বিতীয় চ্যাপ্টার পড়েছে তাহলে কয়টা চ্যাপ্টার হলো? অবশ্যই দুইটা, তাহলে দুইটা হলে এটা চ্যাপ্টারের সাথে অ্যাস যুক্ত করা উচিত হবে, কিন্তু এখানে কিন্তু অ্যাস লেখা নাই। 26, আই উড রাদার অ্যাটেন্ড দ্য মিটিং ইয়েস্টারডে। একটু খেয়াল করতে হবে, উড রাদার শব্দের অর্থ হচ্ছে বরং ভালো, বরং ভালো মানে হচ্ছে অদূর ভবিষ্যতে একটা কাজ করা ভালো বা খারাপ এরকম কথা বোঝায়, তো সেক্ষেত্রে এটা কিন্তু ফিউচার টেন্সে হওয়ার কথা, তাহলে এখানে দুইভাবে সঠিক করা যাবে, হয় ইয়েস্টারডে কেটে দিয়ে টুমোরো লিখতে হবে এখানে, অথবা যদি ইয়েস্টারডে রাখতে চাই তাহলে সেক্ষেত্রে এটা অতীতে হবে, তো অতীতে হলে আমরা রাদার শব্দটা কেটে দিতে হবে। আই উড অ্যাটেন্ড দ্য মিটিং ইয়েস্টারডে, তখনও তো এরকম অর্থ হয়ে যাবে যে আমি হয়তো বা গতকালকে মিটিংটা সভাটায় যোগদান করতাম। 27, আই এট ওয়াচ টেলিভিশন হোয়েন হি কেম টু মাই রুম। এটা সাধারণ দৃষ্টিতে কারোই চোখে পড়ে না যে সেন্টেন্সটা ভুল, তাই আমরা বলছি আই ওয়াচ টেলিভিশন, আমি টেলিভিশন দেখছিলাম। খেয়াল করতে হবে, আমি টেলিভিশন দেখছিলাম যখন সে আমার কক্ষে এসেছিল। এখন খেয়াল করতে হবে যে আমি টেলিভিশন দেখছিলাম, আমার কাজটা চলমান, এবং সে তখনই মানে আমার রুমে বা কক্ষে আসলো, তাহলে সে কিন্তু আসছে এবং তখন আমি টিভি দেখছি, তাহলে এটা কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ আমার টিভি দেখার কাজটা তখন চলমান। তাহলে যেহেতু এটা চলমান তাহলে ওয়াচটা লেখাটা ঠিক হয় না, পাস্ট ইনডিফিনিটে যাবে না, পাস্ট কন্টিনিউয়াসে যাবে, কারণ এটা গেম পাস্ট টেন্সে, তাহলে উত্তরটা হবে ওয়াজ ওয়াচিং। তো আশা করি বোঝা গেছে। পরবর্তী ক্লাসে আমরা বাকিটা অন্য বিষয়ে অন্য কারেকশন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত এখানেই সমাপ্তি। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও সহজে পাওয়ার জন্য। ধন্যবাদ।